আপনাদের ম্যানিফেস্টো আমি দেখছিলাম, আপনাদের ম্যানিফেস্টোতে আপনারা লিখছেন যে আপনাদের ডিমান্ড হচ্ছে 33% মহিলা সংরক্ষণ লোকসভাতে। তো আপনাদের 5 জন লোকসভার প্রার্থী, একজন মহিলা নেই কেন? না, আমি বলছি যে আমাদের 5 জন লোকসভা প্রার্থী না, আমরা মেইন যেখানে প্রার্থী দিয়েছি সেটা হচ্ছে 3-4, তো সেখানে আমাদের কাছে সুযোগ ছিল না। তাহলে আমরা সংরক্ষণের দাবি আমাদের আছে এবং সংরক্ষণের একটা আইন হয়েছে, সেই আইনটা এখন কবে ইমপ্লিমেন্ট হবে কেউ জানে না। তাহলে আমরা চাই আমাদের বাড়বে। কিন্তু আপনাদের একজন মহিলা সাংসদ নেই, বা প্রার্থী তো করা উচিত ছিল একজনকে অন্তত। হতেই আপনি বলতেই পারেন, সেটা আমাদের কাছে নির্দিষ্টভাবে এই 3টে নির্বাচনে তার সুযোগটা ছিল না। ফলে যেখানে যাকে প্রার্থী করাটা নির্বাচনে সেইখানকার এলাকার জন্য সব থেকে বেশি আমাদের মনে হয়েছে প্রাসঙ্গিক এবারের নির্বাচনে, সেটাই। ফলে সেখানে মহিলা দিতে হবে, আপনি বলতে পারেন একজন মুসলিমও নেই, কেউ এসে বলতে পারে একজন আপনার সেখানে ব্রাহ্মণও নেই, কেউ এসে বলতে পারে আরেকজন ওটাও নেই। সেটা তো খুব, আপনি 3-4 জন প্রার্থী আছে, 3-4 জন প্রার্থীর মধ্যে খুব বেশি বৈচিত্র্য তুলে ধরা সম্ভব নয়। ভবিষ্যতে বৈচিত্র্য থাকবে বলে অবশ্যই আশা করা যায়। অবশ্যই আমরা চাই যে আরো বেশি করে, তাহলে মহিলা প্রার্থী হয়তো অনেক জায়গায় দেওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের নির্বাচনে মহিলাদের যে অংশগ্রহণ, মহিলাদের যে ভূমিকা সেই নির্বাচনে রাজনৈতিক কর্মী হিসেবে আমরা সেটা বেশ বড় মাপে ছিল, সেটা আরো বাড়ানোর চেষ্টা করবো। আমি তো পশ্চিমবঙ্গ এক্সপেক্টে আসি, আপনি বারবার করে বলেছেন, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে বিজেপির এগেইনস্টে অল আউট বিরোধিতা করতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে জোটে থাকতে হবে ইত্যাদি। আপনি বামপন্থীদেরকে মানে অনেক রকম কথাবার্তা শোনা যায় না, আপনি লিবারেশন থেকে বামপন্থীদের কিভাবে দাঁড়ানো যায়, আপনাকে বারবার বিভিন্ন সংগঠনদের প্রশ্ন করা হয়। তো এই যে অল আউট বিরোধিতা, জোটে যাওয়া, তাহলে আপনারা কেন তৃণমূলের সাথে জোটে যাচ্ছেন না পশ্চিমবঙ্গে? না, আমি বলছি যে আমরা জোট নিয়ে শুধু বলিনি, জোটটা তো পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোটটা সর্বভারতীয়তা আছে, পশ্চিমবাংলায় একটা জোট হয়নি, পশ্চিমবাংলায় সেই জোটটা হয়নি। ফলে পশ্চিমবাংলায় তৃণমূলের রাজ্য সরকার আছে, সেই সরকার সম্পর্কে মানুষের মধ্যে প্রচুর অভিযোগ আছে, প্রচুর বিক্ষোভ আছে, তো আমরা সেইগুলো নিয়েও আন্দোলন করি, সবকিছু করি। আমরা যেটা বলেছি যে বিজেপিকে পশ্চিমবাংলাতেও, যেহেতু বিজেপি এখনো পর্যন্ত ক্ষমতায় নেই, অতএব বিজেপিটা একটা দূরের ব্যাপার, বিজেপিটা একটা ছোটখাটো ব্যাপার, সীমিত ব্যাপার, এইটা ভাবাটা খুব ভুল হবে। বিজেপি আজকে সর্বভারতীয় ক্ষেত্রে ক্ষমতার পার্টি, বিজেপি একটা প্রচন্ড আগ্রাসী পার্টি। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা দখল না করেও যা করে যাচ্ছে পশ্চিমবাংলাতে নষ্ট করার জন্য, সেটা বিরাট বড় ব্যাপার। তো আমরা এই জায়গা থেকে বলেছি বিজেপিকে চিনতে যেন ভুল না হয়, বিজেপির বিরুদ্ধে আমাদের যেন বর্ষামুখটা অবশ্যই থাকে। আর বিশেষ করে এটা লোকসভা নির্বাচন, ফলে সেটাকে একটা বিধানসভা নির্বাচন ভেবে নিয়ে লাভটা কি? লোকসভা নির্বাচনটা গোটা দেশ ভাবছে যে মোদী সরকারটা কি করে যাবে, আমাদেরও ভাবতে হবে মোদী সরকারটা কি করে যাবে। আমরা একজন প্রার্থী দিয়েছি, যেহেতু সবাই দিয়েছে, যদি জোট হতো তাহলে হয়তো আমরা সেই জোটের নিয়ম মেনে চলতাম। জোট যেহেতু হয়নি, অতএব আমরা যেটা করেছি, পশ্চিমবাংলায় আমরা একজন প্রার্থী দিয়েছি, আমাদের একজন যুব আন্দোলনের নেতা, আর বাকি সমস্ত আসনে আমরা গোটা রাজ্য জুড়ে বিজেপি হারাও দিয়েছি। এই স্লোগানটা শুধু দিইনি, আমরা এটা নিয়ে একদম রীতিমতো রাস্তায় নেমে প্রচার করেছি, জনগণকে তার কাছে গেছি, তাদেরকে বলেছি বিজেপির বিরুদ্ধে ভোট দিতে। কাকে ভোট দিতে হবে এটা জনগণের উপর ছেড়ে দিয়েছি, সেটা জনগণের তাদের বিবেচনা। তাহলে সেখানে আমরা এখানে কংগ্রেসকে দিন, এখানে সিপিএমকে দিন, এখানে তৃণমূলকে দিন, এই কাজটা আমরা করিনি। কিন্তু যে কোনো মূল্যে বিজেপির পরাজয়কে সুনিশ্চিত করুন, এই প্রচারটা আমরা করেছি এবং আমার মনে হয় এই প্রচারটার একটা ভূমিকা আছে। এই যে আপনি দেখছেন কম ভোটে হলেও বিজেপিকে হুগলিতে মানুষ হারিয়ে দিল, সেখানে আমাদের একটা রোল আছে। ব্যারাকপুরে অর্জুন সিং এর মতো মানুষ হেরে যাচ্ছে, সেখানে অবশ্যই এটা আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের পার্টি, যুব সংগঠন, তাদের ভূমিকা আছে। বাঁকুড়া, বিষ্ণুপুর হারলেও বাঁকুড়াটা বিজেপি হারানো গেল। এই সমস্ত জায়গায় আমাদের কমরেডরা রীতিমতো নির্বাচন জুড়ে খুব সক্রিয় ভূমিকা পালন করেছে। আপনি গণআন্দোলনের কথা বলছেন, কিন্তু গত 1 দশকে বিহার এমিগ্রেশন মানে আপনাদের দল যেভাবে ডেভেলপ করেছেন নিজেদেরকে, যতটা আপনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন বিহারে, ততটা পশ্চিমবঙ্গে হননি। হয়নি তা না, আমার আরেকটা প্রশ্নটা শেষ হলো না। আপনারা কি তার মানে মনে করছেন যে তৃণমূলের হাতে গণতন্ত্র সুরক্ষিত পশ্চিমবঙ্গে, তার জন্য আপনাদের বাড়াচ্ছেন? ব্যাপারটা হচ্ছে আমরা অনেক সময় কি সাফল্য দিয়ে তখন ভাবি,
এবং বিহারে যখন আমাদের শূন্য ছিল বিধায়কের সংখ্যাটা, তখন আমরা অতটাই সক্রিয় ছিলাম। এখন সংবাদ মাধ্যমগুলো চর্চা করছে, আপনার কাছে খবরটা এসছে যে বিহারের সিপিআই আমলে 12 জন বিধায়ক আছে এবং মনে হচ্ছে যে বিরাট কিছু তারা করছেন। কিন্তু আমরা গত 50 বছর ধরে এই কাজটা করে যাচ্ছি। পশ্চিমবাংলা তো আমরা কোনো নির্বাচনী সাফল্য পাচ্ছি না, তো সাফল্য পাচ্ছি না মানে আমাদের কমরেডরা বসে আছেন একটা কনফিউজড হয়ে বসে আছেন, নিষ্ক্রিয় হয়ে বসে আছেন, আপনার আদৌ নয়। তারা সমস্ত লড়াই লড়ে যাচ্ছেন, সেই লড়াইগুলোর জন্য মূল্য দিতে হচ্ছে। বর্গা উচ্ছেদের বিরুদ্ধে লড়ছেন, আদিবাসীদের পক্ষে লড়ছেন, সেখানে লোকাল তৃণমূলের হাতে মার খেতে হচ্ছে, সেখানে মিথ্যে মামলায় আমাদের কমরেডদেরকে জড়াতে হচ্ছে, এই সমস্ত কিছু নিয়েও ফলে আমাদের কমরেডরাও পদে পদে যে বাধা পাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেখানে বিরাটভাবে তৃণমূলই, এবং সেখান থেকে দেখলে পরে কেউ ভাবতেই পারতো যে তৃণমূল ছাড়া আর কিচ্ছু দেখার দরকার নেই, তৃণমূলের বিরুদ্ধে শুধু লড়া। এই জায়গায় একটা সার্বিক রাজনৈতিক চেতনা, যে আমরা এত শর্ট সাইটেড হতে পারি না, আমরা এত একপেশেভাবে দেখতে পারি না, সেখানে বিজেপির লড়াইটার ব্যাপারটাও আছে। এবং পশ্চিমবাংলাতেও আমাদেরকে যাতে বিজেপি না বাড়ে এই ব্যাপারটাও দেখতে হবে। এইটা আমরা একটা যেটা বলতে পারেন যেটা অতিরিক্ত কাজ, যেটা হয়তো সাধারণভাবে একটা ইস্যু থেকে উঠে আসে না, সেই কাজটা আমরা জনগণের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সেই রাজনৈতিক চেতনা, সেটা অবশ্যই গড়ে তোলার চেষ্টা করছি। তৃণমূলকে কোনো ছাড় না, আমরা বলেছি যে বিজেপিকে একটুও ভোট নয়, তৃণমূলকে একটুও ছাড় নয়, এটা সাধারণভাবে আমাদের ঘোষিত নীতি। আমরা তৃণমূলকে কোথাও ছাড় দিয়ে চলি না, কিন্তু অবশ্যই নির্বাচন এলে পরে সেখানে মানুষের কাছে বড় প্রশ্ন থাকেই গোটা দেশের সামনে, যে বিজেপির মতো একটা পার্টি যেন পশ্চিমবাংলায় বেশি জায়গা না করে নেয়। সেখানে বাধ্য হয়ে অনেক মানুষ, আমাদের নয়, অনেক মানুষ যারা হয়তো সিপিএমকে সমর্থন করেন, তারা দেখবেন গিয়ে বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন, হয়েছে এটা। এগুলো তো রাজনৈতিক পরিস্থিতিজনিত বাধ্যবাধকতা। তার মানে এটা নয় যে মানুষের বিশ্বাসটা অন্য, রাজনীতিটা অন্য, বা তারা নিষ্ক্রিয়, বা তারা সব তৃণমূলের হাতে আউটসোর্স করে ছেড়ে দিয়েছে যে পশ্চিমবাংলাটা তৃণমূলই দেখুক, এমনটা একদমই নয়। কারণ পশ্চিমবাংলা দীর্ঘদিন তৃণমূল দেখতেই পারে না। উড়িষ্যা দেখিয়ে দিচ্ছে যে একটা সময়ের পরে একটা এক্সপায়ারি ডেট চলে আসে, তখন বিজেপি চলে আসবে। তাহলে আমরা মোটেই পশ্চিমবাংলায় গণতন্ত্র নিরাপদ, সব কিছু খুব ভালো চলছে, এমনটা একদমই মনে করি না। গণতন্ত্র কোথাওই নিরাপদ থাকে না যদি জনগণ সংগঠিত এবং সক্রিয় না হয়, জনগণের নিয়ন্ত্রণ এবং নজরদারি যদি না থাকে, তাহলে কোথাও, পৃথিবীর কোথাও সেই গণতন্ত্র কখনো কাগজে কলমে থাকলেও মাটিতে সেটা থাকে না। সেটা কিন্তু নির্বাচনে কেন লড়ছেন না তাহলে? নির্বাচনে লড়েছি, আমরা একটা লড়েছি, মানে বাকি জায়গায় লড়ছেন না? আমি বলছি উত্তরবঙ্গের কথা, যেখান থেকে আপনাদের উত্থান মোটামুটি, সেখানে আপনারা লড়লেন না। যে কোনো পার্টিকে ভাবতে হয় যে আমরা কোথায় লড়লে পরে আমরা কিছু ভোট পাবো। লড়ার জন্য লড়া, সেটা করে লাভটা কি? আচ্ছা, লড়ার জন্য লড়া, সব জায়গায় প্রার্থী দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম, লোকের কাছে একটা খেলো, হাস্যকর একটা জিনিস দাঁড়ালো, এটা তো লাভ নেই কিছু। ফলে নির্বাচনের লড়াটাও একটা নির্বাচনের লড়াই, এবং সেই লড়াই আমাদের শক্তিকে সংগঠিত করে, সমাবেশিত করে লড়াই করা। তো আমরা একটা আসন লড়েছি পূর্ব বর্ধমান, সেখানে আমাদের যুব আন্দোলনের নেতা তিনি লড়েছেন। তো এইভাবে আমরা বাছাই করে নিয়েছি যে আমাদের শক্তিটা চারদিকে ছড়িয়ে দিয়ে লাভটা কি? লাভটার দরকারটা হচ্ছে আমাদের যা শক্তি, সেই শক্তিটাকে সমাবেশিত করে যাতে বেস্ট আমরা কিছু একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারি, রেজাল্ট আনতে পারি। বিহারেও আপনি একইভাবে বলতে পারেন যে আমরা জোটে কেন গেলাম। বিহারে কি চাইলে আমরা 40টা আসনে, 30টা আসনে লড়তে পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু আমরা ঠিক করেছি এই সময় আমাদের কাজ হচ্ছে কম আসনে হলেও আমরা একটা জোটে গিয়ে লড়বো, যাতে আমাদের ভোট, এভরি ভোট ক্যান হ্যাভ এ বিগার ইম্প্যাক্ট, এভরি ভোট ক্যান কাউন্ট। সেটাই আমরা করেছি, মানে এটা তো করতেই হয়, আপনাকে বাঁচতে হয় যে কোথায় করব, কতটা করব, এই মুহূর্তে কিভাবে করতে পারি, সেটা তো ভাবতেই হয় সবসময়। আমার লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি নিজেই এবং দল সম্পূর্ণভাবে সিঙ্গুর নন্দীগ্রামের সময় বিদ্যমান হরিবংশের শিল্প নীতির বিরোধী ছিলেন। আজকে দীর্ঘদিন হয়ে গেছে সিপিআইএম পশ্চিমবঙ্গের ক্ষমতায় নেই, এবং যে রাজ্যটা থেকে আপনারা সবচেয়ে বেশি জিতছেন, বা আজকের দিনে আপনাদের বিধায়ক বা সাংসদ রয়েছে, সেই রাজ্য থেকে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে গেছে, ভারতের বাইরেও আছে সেই পরিযায়ী শ্রমিক। আজকের দিনে পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে গেলে বা নিজের পাড়ায়, নিজের মহল্লায়, নিজের শহরে কাজ করতে গেলে একটা বেসিক অন্তত কিছু শিল্প অন্তত হওয়া দরকার। শিল্প নিয়ে লিবারেশনের আজকের দিনে শিল্প নিয়ে আমাদের শিল্প নিয়ে কোনো স্ট্যান্ড ছিল না। এমনটা ছিল যে আমরা শিল্প বিরোধী, বড় শিল্প বিরোধী, এমনটা কিচ্ছু না। সিঙ্গুরের মানুষ আপত্তি করেছিলেন যে এই জমিটা শিল্প করা ঠিক হবে না। আমরা মনে করেছিলাম মানুষের সে আপত্তিটা শোনা উচিত। এই জন্যই অন্য কোনো জায়গায় যদি একটা ফ্যাক্টরি হতো, আমরা কি সেখানে আটকে দিতাম যে ফ্যাক্টরি করতে দেবো?
আদৌ না। তো ফলে আমরা কোনো জায়গাতেই শিল্প গড়ে উঠুক তার বিরুদ্ধে নয়। বিহারের ক্ষেত্রে যেটা আছে যে বিহারে সে অর্থে কোনো বড় শিল্প নেই, ঠিক। ঝাড়খণ্ড আলাদা হয়ে যাওয়ার পরে বিহারে কোনো সে অর্থে মিনারেলস নেই। তো বিহারের শিল্প একটা কৃষিভিত্তিক এমএসএমই সেক্টর, তার একটা ডেভেলপমেন্টের সুযোগ আছে, আমরা সেটার জন্য চাপও দিচ্ছি, চেষ্টা করছি। আর বিহারে কোনো বড় শিল্প বলতে যেগুলো ছিল হয়তো কিছু পাবলিক সেক্টরে অয়েল রিফাইনারি ছিল, কিছু পাওয়ার সেক্টরে কিছু আছে। তো আমার মনে হয় এই মুহূর্তে তো সেখানে এটাই সম্ভব। আর যদি শিল্প না বলে এমপ্লয়মেন্টের কথা আপনি যেটা বলছেন, সেটা শুধু শিল্প দিয়েও হবে না, আচ্ছা, সেটা হচ্ছে সার্ভিস দিয়ে হবে। আমার মনে হয় যে এই যে আমরা বলছি শিক্ষা এবং স্বাস্থ্য, শিক্ষা এবং স্বাস্থ্য এটা মানুষের বুনিয়াদী অধিকার, এবং এটা প্রাইভেটাইজ না করে সরকারকে দায়িত্ব নিতে হবে যাতে কোয়ালিটি এডুকেশন এবং কোয়ালিটি হেলথ কেয়ার সবাই পেতে পারে। এটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আপনি চিন্তা করে দেখুন কত স্কুল দরকার, কত শিক্ষক দরকার, কত কলেজ দরকার, কত শিক্ষাকর্মী দরকার, কত হাসপাতাল দরকার, হেলথ দরকার। তাহলে আমার মনে হয় এই সার্ভিস সেক্টর এবং পাবলিক সার্ভিস এইটাকে যদি আমরা পশ্চিমবাংলা বা গোটা দেশে এস্টাবলিশ করতে পারি তাহলে সার্ভিস সেক্টর থেকেই সব থেকে বেশি এমপ্লয়মেন্ট সব থেকে বেশি সম্ভব। শুধু ইন্ডাস্ট্রি দিয়ে, বড় ইন্ডাস্ট্রি দিয়ে হবে না। এবং আজকে তো ইন্ডাস্ট্রিগুলো এমন হয়ে যাচ্ছে, এত বেশি অটোমেশন, এত বেশি সেখানে লেবার ডিসপ্লেসিং টেকনোলজি, ফলে বড় শিল্প হলে আমরা মনে করি যে বোধহয় অনেকে কাজ পাবে, সেটা পাচ্ছে না। এবার সেই শিল্পটাকে ঘিরে হয়তো একটা লোকাল ইকোনমি কিছু গড়ে ওঠে। তো ফলে আমার মনে হয় শিল্প এবং কাজ এই দুটোকে একটু আলাদা করে দেখতে হবে। কাজটাকে গুরুত্বপূর্ণ, সবাই যাতে বেঁচে থাকার জন্য একটা স্থায়ী কাজ, সম্মানজনক কাজ, সেই কাজের একটা বেঁচে থাকার মতো বেতন, এইটাকে সুনিশ্চিত করতে হবে। এবং সেটা করার জন্য আমার মনে হয় পাবলিক সার্ভিস এটা খুব বড় ভারতবর্ষের জন্য।